রাশিয়ার একটা অভিযোগ ছিল যে এই আমাদের যে রাশিয়ান স্পিকিং জনগোষ্ঠী আছে এটা ইউক্রেন তাদেরকে সাফিসিয়েন্ট অধিকার দিচ্ছে না। তাদের ভাষার অধিকার, তাদের লেখাপড়াতে, তাদের লিটারেচার, তাদের কবি সাহিত্যিক, তাদের ঐতিহ্য, মূল্যবোধ এগুলো ধরে রাখবার যে ইতিহাস সেগুলো দিচ্ছে না। এই অজুহাতে কিন্তু রাশিয়া ইউক্রেন এটা করছে যে তার ভাষী খ্রিস্টান জনগোষ্ঠী, তার মাযহাবের লোকদেরকে বাঁচানোর জন্য এই অঞ্চলটাকে সে দখল করে সেফ জোন করে দিয়েছে, যে ডনবাস রিজিয়নটাতে শুধু রাশিয়ান স্পিকিং লোক থাকবে। ভারতেও ডিফেন্স সার্কেলে এই আলোচনাটা হচ্ছে, মাইনরিটিরা যেহেতু সেফ না, অতএব বাংলাদেশের ভিতরে একটা অংশ সেফ মানে অ্যানেক্স করে এইটাকে বাংলাদেশের মাইনরিটিদের জন্য সেফ জোন করতে হবে। এতে যেটা হলো যে ভারতের উত্তরে যেটা আছে আপনার চিকেন নেক, আমাদের উত্তর দিনাজপুর থেকে শুরু করে আপনার এই করিডোর যেটা আছে শিলিগুড়ি করিডোর, এই করিডোরটা সেফ হয়ে যাবে। তখন চায়নার অ্যাটাক করা অথবা মণিপুরে অ্যাটাক করার মধ্য দিয়ে যেভাবে 1962-তে তারা ওই অংশ দখল করে ফেলেছে, এইরকম কোনো দুর্ঘটনার শিকার তারা হতে হবে না। এই জায়গাটা তুরস্ক মাইনরিটিদেরকে তারা ব্যবহার করছে। বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বুঝতে হবে যে ভারত মাইনরিটিদের দুই আনার কোনো উপকার গত 53 বছরে করে নাই, ক্ষতি করেছে শুধু। এই যে টেনশন গুলো ইন্ডিয়া ক্রিয়েট করতেছে, এর ক্ষতিটা কার উপরে পড়বে? এই যে বিদ্বেষ পুরো মুসলিম জনগোষ্ঠীর উপরে যে একটা ঘৃণা তৈরি হইতেছে হিন্দুদের উপরে, এটা এটা কে সাফার করবে? এটা বাংলাদেশের মাইনরিটিরা করবে। বাংলাদেশের লাস্ট চাঙ্ক অফ মাইনরিটি কিন্তু আমার আপনার মতো খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ। কারণ বনেদি শিক্ষিত সচ্ছল পেশাদার হিন্দু সমাজ কিন্তু 47 ওই পারে চলে গেছে, তারা কিন্তু এখানে ছিলেন না। ছিলেন কারা? যোগেন মন্ডলের মতো যারা অচ্ছুত, দলিত, নবশূদ্র, আনটাচেবল তারা ছিলেন। তারা মিলেই তো পাকিস্তান রাষ্ট্র করেছে। পাকিস্তান রাষ্ট্র শুধু মুসলমানরা করেন, বাঙালি মুসলমান এবং বাঙালি বিভিন্ন বনে এরা মিলেই পাকিস্তান রাষ্ট্র করেছে। যোগেন মন্ডল আমাদের পাকিস্তানি পার্লামেন্টের প্রথম স্পিকার ছিলেন, আইনমন্ত্রী ছিলেন। এনিওয়ে, লেখা লেখা মারা যাওয়ার পর রাষ্ট্রের সাথে অন্য দেশের সম্পর্ক ব্রেকডাউন করেছে। তো সেই জায়গাতে ভারত রাষ্ট্র আমাদের মাইনরিটিদের জন্য কিন্তু উপকার করছে না, সে শুধু এটাকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করছে তার জিও পলিটিক্সের জন্য, তার ভূ রাজনীতির জন্য, তার চিকেন নেককে সেফগার্ড করবার জন্য, তার চাইনিজ ইনভেশনকে সেফগার্ড করবার জন্য। এইটার জন্য সে কিছুক্ষণ আগে বলে যে আমার কলকাতা আমার চিটাগং পোর্ট নিয়ে যাবে, আমার চিকেন নেক যেটা আছে পার্বত্য চট্টগ্রাম সে নিয়ে যাবে, আমার ওয়েস্টার্ন বর্ডার নিয়ে যাবে। এই জন্য সে সৈন্য মোতায়েন করছে ওখানে, স্নায়ুযুদ্ধ করছে। কিছুই হবে না। ভারতকে আমি যতটুকু বুঝেছি প্রচন্ড ভীত একটা জাতি, যুদ্ধ করে যে বিজয় করার ইতিহাস তার নাই, হাজার বছরই নাই। এই জন্য তাকে অহিংস আন্দোলন করতে হয়েছে। কিন্তু ভারতের স্বাধীনতার ইতিহাসে দেখেন বাস্তবতা কিন্তু ডিফারেন্ট। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এই স্নায়ু যুদ্ধের উস্কানিতে বাংলাদেশিদের পড়া যাবে না। এই জন্য ওলামায়ে কেরামরা যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে খুতবার মধ্য দিয়ে মসজিদে, মাদ্রাসায়, ধর্মীয় যে জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে, ক্যাম্পাসে এই টেনশনটাকে মানে কাম ডাউন করে ফেলতে হবে। ভারত চাচ্ছে উস্কানি তৈরি করতে, মানে কুল ডাউন, কিন্তু এই উস্কানির ফাঁদে আমাদের পড়া যাবে না। ইসকন থেকে শুরু করে যে সকল হিন্দুত্ববাদী সংগঠন এবং নেতারা বাংলাদেশের ভিতরে আমাদের আন্তঃসম্প্রদায় সম্পর্কটাকে নষ্ট করতে চাচ্ছে, তাদেরকে অবজার্ভ করা দরকার, তদন্ত করা দরকার, যদি বিচারের মুখোমুখি করা দরকার হয় সেটা করতে হবে। কারণ সবাই মিলে বাংলাদেশ, কাউকে বাদ দিয়ে বাংলাদেশ না। বা যেভাবে আমরা আমাদের প্রতিবেশী দেশের কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করি না। গত সপ্তাহে কয়দিন রবিবারে দেখেন 4 জন মুসলমানকে মসজিদে অযোধ্যায় ঢুকে মেরে ফেলছে গুলি করে, সার্ভে করার সময়, মারামারি করার সময়। আপনি দেখেন যে প্রত্যেকটা মসজিদের নিচে টেম্পল পাওয়া যাচ্ছে। কি এক আজগুবি। একজন হিস্টোরিয়ান, ইন্ডিয়ান হিস্টোরিয়ানের লেখা পড়ছিলাম, তিনি বলছেন যে মুসলমানরা ধরেন আপনার সেই আন্দালুসিয়ার মসজিদ বানাইছে, খ্রিস্টানরা বড় বড় চার্চ বানাইছে, হিন্দুদের কন্ট্রিবিউশন হচ্ছে শুধুমাত্র মসজিদের নিচে যারা মন্দির বানায়। এটা হলো তার প্রযুক্তিগত অ্যাচিভমেন্ট, যে সে কোনো একটা ইউনিক জায়গাতে সে কোনো টেম্পল তৈরি করতে পারে নাই। সব মন্দির তৈরি হয়েছে মসজিদের নিচে। এবং দেখেন গত 10-12 বছরে মোদীর শাসন আমলে দেখলাম মুসলমানদের প্রায় 800 স্থাপনা ধ্বংস করে দিয়েছে। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সুফি, আউলিয়া, ওলামায়ে কেরামদের কবর, এগুলো সব বুলডোজ করে দিয়েছে। তো এইটা করে কি একটা জাতি বড় হওয়া যায়? আপনি সুপার পাওয়ার হতে চান, মহল্লার একটা রাষ্ট্র আপনাকে ভালো জানে না, ইনক্লুডিং নেপাল। আমরা না হয় মুসলমান রাষ্ট্র, পাকিস্তান আমরা নয় মুসলমান রাষ্ট্র, নেপাল তো হিন্দু রাষ্ট্র।
বাস্তবতা মেনে তাকে বাস্তবতা মেনে অ্যাডজাস্টমেন্ট করা দরকার। ইসকনের ব্যাপারে আমার বক্তব্য হচ্ছে যে হুটহাট করে একটা সংগঠনকে নিষিদ্ধ করবার সিদ্ধান্ত নেওয়াটা ভালো কৌশল বলে মনে করছি না। আমার মনে হয় না যে সরকার খুব সিরিয়াস সংগঠন নিষিদ্ধ করবে। প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন দেখা হয়েছিল তখন আমরা বলেছিলাম যে বাংলাদেশের যে ৭১-৭২টা সংখ্যালঘু জাতিগোষ্ঠী আছে, ধর্মীয় সংখ্যালঘু এবং নৃতাত্ত্বিক সংখ্যালঘু, তাদের সবার বঞ্চনার বাস্তবতা আছে। তারা সবাই কোনো না কোনো ফর্মে অধিকার থেকে বঞ্চিত হয়েছেন, তারা মজলুম হয়েছেন গত ৫৩ বছরে। অতএব তাদের সবার বঞ্চনার গল্পগুলো শোনা দরকার। আমরা একটা কমিশনের কথা বলেছি যে আপনি একটা মাইনরিটি কমিশন করেন, টোটাল শুধু হিন্দু মাইনরিটি না, আমাদের সকল এই যে পার্বত্য চট্টগ্রামের মাইনরিটি, আমাদের সাঁওতাল, যারা আছে, আমাদের বিহারি উর্দুভাষী জনগোষ্ঠী আছেন, সবাই বঞ্চিত, সবাই যার যার জায়গা থেকে এই রাষ্ট্র দ্বারা নিপীড়িত। অতএব এই জনগোষ্ঠীর প্রত্যেকের গল্পটা শোনা দরকার, তাদের ডেপ্রাভেশনটা কি। এইটা যদি আমরা করতে পারি তাহলে যেটা হবে যে ভারতে অথবা অন্য কোনো জায়গায় মাইনরিটি কেন্দ্রিক যে প্রপাগান্ডা আছে, এই প্রপাগান্ডাগুলো ফাংশনাল হবে না। তখন ফ্যাক্টস থেকে ফিকশন গল্পটা আলাদা হয়ে যাবে এবং সেই হিসাবে আমরা তখন রাষ্ট্র দায়িত্ব নেবে যে কার দুঃখ কষ্টকে কিভাবে অ্যাড্রেস করা যায়। তখন আপনি পার্বত্য চট্টগ্রামে শান্তি দেখতে পাবেন, তখন আপনি ঢাকা সহ সারা বাংলাদেশের যে বিহারি পল্লী আছে, বিহারি পল্লীতেও আপনি কমফোর্টেবল এনভায়রনমেন্ট দেখবেন। তারা বোধ করবে ৭০-৮০ বছর পরে তারা কেন বাংলাদেশি হতে পারছে না। তারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ সকল মাইনরিটির গল্প দেখতে পারবেন। তো সেইটা করাটা জরুরি এবং এটা আমরা বোধ করছি খুব তাড়াতাড়ি করা দরকার। এবং একইভাবে ইসকনের ব্যাপারে একটা ইমিডিয়েট কমিটি করে দেওয়া দরকার। তাদের ব্যাপারে যে অভিযোগগুলো আসছে এটা সত্যতা যাচাই করা দরকার। সংগঠন হিসেবে তারা আইনসম্মতভাবে কি কি করতে অ্যালাউড, তারা আদৌ রেজিস্টার্ড কিনা এই ব্যাপারে কথা আসছে, তারা নিবন্ধিত হলে কি সমস্যা, না হলে কি সমস্যা, এই পুরোটা খতিয়ে দেখে একটা কৌশলগত সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদেরকে দিল্লি এবং কলকাতার ছায়া থেকে কিভাবে ফিরায় নিয়ে আসা যায়, তাদেরকে কিভাবে বাংলাদেশি করা যায়, এখানে আমাদের করণীয়, হিন্দু নেতাদের করণীয়, সেই জায়গাটা সিরিয়াসলি আলাপ তর্ক আকারে আসা দরকার। এইটাকে কিন্তু একটা টাবু সাবজেক্ট হিসেবে বাংলাদেশে ট্রিট করা হয়। কোনো রাজনৈতিক দল অথবা হিন্দু সম্প্রদায় অথবা সুশীল সমাজ কেউ এটা নিয়ে খোলামেলা কথা বলেন না। কিন্তু রাষ্ট্রের ৮-১০% জনগোষ্ঠী তার দুঃখ কষ্ট, তার বঞ্চনা এবং তার বাটপারি কিছু অংশে সবটা মিলায় তো নাগরিক, সবটা মিলায় তো আমাদের তর্কটা করতে হবে, আলাপটা করতে হবে, খোলামেলা কথা বলে একটা আলোচনার ভিত্তিতে আপনার তদন্ত করে একটা সমাধানে আসতে হবে। হুটহাট করে কোনো কমিউনিটির উপরে যেন আমরা জুলুম না করি। শিক্ষাঙ্গনে অস্থিরতা যদি আপনি 30 সেকেন্ড একটু বলেন। মূল বিষয় হচ্ছে গভর্নেন্স। দেখেন এটা শুধু শিক্ষাঙ্গ না, প্রত্যেকটা যে অরাজকতা হচ্ছে অথবা কিছু কিছু অরাজকতা হচ্ছে যে সরকারের নিয়ন্ত্রণে না, কিন্তু কিছু কিছু অরাজকতা সরকার তৈরি করে। যেমন ধরেন এক্সাম্পল দেই, এলজিআরডি মিনিস্ট্রি থেকে বাংলাদেশের স্থানীয় সকল প্রশাসনকে বাতিল করে দিল, ইউনিয়ন পরিষদ ছাড়া। অনির্বাচিত প্রশাসন বাতিল করতেই পারেন, যুক্তিটা কারেক্ট, কিন্তু ইউনিয়ন পরিষদটা করলেন না কেন? করলেন, করার পরে এরপরে কি হবে, এটা রিপ্লেসমেন্টটা কি হবে, বিকল্পটা কি? বিকল্পটা কি? মানুষ তো সেবা চাইবে, মানুষ তো সেবা চাইবে। কারণ ইউনিয়ন পরিষদকে আপনি আইন দিয়ে বলেছেন তার ৩৯টা কাজ, ৩৩টা কাজ, ৩১টা কাজ, উপজেলা পৌরসভার এই কাজগুলো ডেলিভার করবে কি? আমলা কিভাবে করবে? আমলার কাজের এখতিয়ারে কাজগুলো পড়ে না। আপনি বললেন ২৪ ঘন্টা পরে প্লাস্টিক পলিথিন বন্ধ হয়ে যাবে, তারপরে কি হবে? আমি এত বছর থেকে যে বাজারে গিয়ে পলিথিন ইউজ করছি, যারা পলিথিনের প্লাস্টিকের ব্যবসা করছেন, ব্যবসায়ীরা শত শত কোটি টাকা ইনভেস্ট করেছেন, লক্ষ লক্ষ মানুষ এই প্রফেশনে কাজ করে, তার কি হবে? বাট পরিবেশের জন্য ক্ষতিকর, এটা বন্ধ হয় সবাই চান, আপনিও চান আমিও চাই। এক্স্যাক্টলি। এই যে ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধ আপনিও চান আমিও চাই। এক্স্যাক্টলি। দেখো প্রসেসটা হচ্ছে গভর্নেন্স, আপনি এটা করবেন কিভাবে। এটা ২৪ ঘন্টার ব্যাপার না। ১৫ লক্ষ মানুষ অটো রিক্সা চালায়, আপনি ১৫ লক্ষ মানুষকে বেকার বানায় দিবেন কালকে। বাংলাদেশে ঢাকা শহরে ২০ লক্ষ মানুষ হকার, ফেরিওয়ালা রাস্তায় এই ফুটপাত দখল করে ব্যবসা করে। এখন এই কাজটা অন্যায়, তাকে ফুটপাত ইউজের জন্য খালি করতে হবে। এটা করবেন কিভাবে? কালকে পুলিশ দিয়ে পিটায় সব খালি করে দেবেন? হোয়াট করবেন আপনি? মোবাইল কোড দিয়ে তো আপনি অনেক কিছু করে শেষ করতে হবে। তো মোবাইল কোড দিয়ে মোবাইল কোড ফাংশন করে নাই, করছে না। অতএব এই গভর্নেন্সের একটা সংকট পুরো রাষ্ট্র কাঠামোতে আছে, এই সরকারেরও আছে।
struggling with the high costs and long development times of custom chip design? Introducing ChipIgnite. বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেব আজ কি হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ইসকন ইস্যুতে নানা বিতর্ক চলমান। কিভাবে ঘটল এই হত্যাকাণ্ড? হামলার দিন ওই যে ওখানে ছিলাম, ওখানে আমার চেম্বার, ঠিক আছে। ওরা ইস্কনের সদস্যগুলো এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে এই যে ইটগুলো আছে, ইটগুলো এখান থেকে ভাঙতেছিল এবং কিছু ওখানে থ্রো করছিল। বিবিসি প্রবাহে আজকের অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস.এম. শামীমুল্লাহ। আরো থাকছে অভ্যুত্থানের পর সাংবাদিকদের বিরুদ্ধে নানা মামলা, আটক, গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা, কতটা ভিত্তিতে গণমাধ্যম? চট্টগ্রামে সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন আইনজীবী হত্যার ঘটনায় ইসকন নিয়ে চলছে নানা বিতর্ক। তবে এই হত্যাকাণ্ডের শোক জানালেও বহিষ্কৃত মিস্টার দাসের কর্মকাণ্ডের দায় নেবে না বলেছে ইসকন। ঘটনাটির পর কি পরিস্থিতি চট্টগ্রামে, দেখে নেব বিবিসির শাহনেওয়াজ রকির প্রতিবেদনে। এটা হচ্ছে কি সাইফুল ইসলাম আলিফ, যাকে গতকাল জবাই করে গত বছর হত্যা করা হয়েছে। এটা হচ্ছে আমি। চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী আনিসুল ইসলাম। বিবিসিকে তিনি বলছিলেন সেদিন সংঘর্ষের সূত্রপাত হয়েছিল কিভাবে। হামলার দিন ওই যে ওখানে ছিলাম, ওখানে আমার চেম্বার, ঠিক আছে। ওরা ইস্কনের সদস্যগুলো এদিক দিয়ে আসছে, এদিক দিয়ে এসে এই যে ইটগুলো আছে, ইটগুলো এখান থেকে ভাঙতেছিল এবং কিছু ওখানে থ্রো করছিল এবং এই যে দোকানগুলোতে আঘাত করছে, এখানেও থ্রো করছে। চট্টগ্রাম আদালত চত্বর এলাকা থেকে কয়েকশো গজ দূরে রংবন কনভেনশন হলের গলিতে হত্যা করা হয় আলিফকে। মূলত মসজিদে হামলা হয়েছে এমন খবর শুনে সেদিন কিছু আইনজীবী মিছিল বের করেছিলেন। তাদের সাথে আলিফও যোগ দিয়েছিলেন বলে জানান মিছিলে থাকা আলিফের আরেক সহকর্মী। ওরা সামনের দিকে এগোচ্ছিল, কোর্ট বিল্ডিং এর দিকে অগ্রসর হচ্ছিল। আইন শৃঙ্খলা বাহিনী কেউ ওখানে উপস্থিত ছিলেন না, যার ফলে আমরা যারা ছিলাম, আমরা সাধারণ পাবলিক থেকে, যেহেতু একটা আইন অঙ্গন, একটা সংবেদনশীল এরিয়া, আমরা চাচ্ছিলাম যে আইন অঙ্গনে কেউ না আসুক। আমরা কোর্ট বিল্ডিং এর মুখে অবস্থান করছিলাম। আলিফ ভাই ওখানে ছিল গাড়ির জন্য। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হামলাকারীরা একজনকে আঘাত করছে। আলিফের সহকর্মীরা জানান এটি নিহত আইনজীবী আলিফ ছিলেন। এ সময় তারা কিছুটা দূরে অবস্থান করছিলেন। এদিকে আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তি ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে 2 দিনের কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম আদালতের আইনজীবীরা। আমরা মনে করি আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সবল, কিন্তু তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। সেদিন পুলিশ যদি সেদিন আদালত অঙ্গনে যারা প্রবেশ করেছে তাদের তল্লাশি করে প্রবেশ করাতো, তাহলে এই ঘটনাটা ঘটতো না। তবে পুলিশ বলছে তারা সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতেই ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। আমরা যথেষ্ট ধৈর্য এবং পেশাদারিত্বের পরিচয় দিয়ে সেখানে পরিস্থিতিটাকে মোকাবেলা করেছি এবং সেখানে যাতে কোনো ধরনের ক্যাজুয়ালিটি না হয়, এই ইস্যুটা কোনোভাবেই ক্যাজুয়ালিটি না করে সে ব্যাপারে আমাদের যথেষ্ট সতর্ক অবস্থান। সেটির মধ্যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আমরা থেকে শনাক্ত করছি এবং পরবর্তীতে পুলিশকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে ইসকনের কেউ জড়িত নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে এই হত্যাকাণ্ড হতে পারে বলে দাবি করছেন চট্টগ্রামের ইসকন নেতারা। তাই হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে তাদের পরিচয় প্রকাশের দাবি করেছেন তারা। কে আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সিসিটিভি ফুটেজ আছে, সেগুলো আমাদের দাবি, সেগুলো আপনারা ভালোভাবে যাচাই বাছাই করুন এবং যারা এটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হোক, যাতে এই ধরনের ঘটনা কেউ করতে না পারে। কিন্তু এটাকে ব্যবহার করে যে হিন্দু সম্প্রদায়কে দমন পীড়ন চালানো হচ্ছে এবং আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে, এটা সার্বিকভাবে দেশের ভাবমূর্তিপূর্ণ হচ্ছে এবং একটা স্থিতিশীল পরিবেশ বিনির্মাণের যে একটা সুযোগ ছিল সেটা থেকে হয়তো কেউ দেশকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আলিফ হত্যাকাণ্ডের পর নিরাপত্তা বাড়ানো হয়েছে চট্টগ্রামের ইসকন মন্দিরে। নতুন করে কোনো ধরনের সহিংসতা এড়াতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। শাহনেওয়াজ রকি, বিবিসি বাংলা, চট্টগ্রাম। স্টুডিওতে আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর এস.এম. শামীম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। এই ঘটনাটিতে ব্যাপক তোলপাড় হচ্ছে এবং এক্ষেত্রে এই ইস্যুতে ভারতের বিবৃতি অনেকে অস্বাভাবিক বলে সমালোচনা করছেন, নানা ধরনের বিতর্ক হচ্ছে। আপনি হয়তো দেখে থাকবেন
সাম্প্রদায়িক যে সম্প্রীতির জায়গাটা সেটা কি একটা প্রশ্নের মুখে পড়ে গেছে এবং এটা কতটা বিপজ্জনক? আমরা একটা বড় সংঘাতের সম্ভাবনাকে আপাতভাবে এড়াতে পেরেছি এবং এটা আরো খারাপের দিকে যেতে পারত। সেইটার যে ভবিষ্যতেও এই খবর থাকবে না বা আলোচনা চলবে না এমনকি নিশ্চয়তা দেওয়াটা খুব কঠিন। আপনি যে প্রসঙ্গ তুলছেন, ভারত বিভিন্ন ইস্যুতে বিবৃতি দেয়, কারণ আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা দেশ হিসাবে আন্তর্জাতিক মানবাধিকার অন্যান্য বিষয়ে কোনো দেশ বিবৃতি দেওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। কিন্তু মনে রাখতে হবে যে সময় ভারত বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটা কতটুকু কাজে দিয়েছে, কারণ ভারতেও কিন্তু হিন্দু মুসলিম ইস্যু রয়েছে এবং ভারতেও সংখ্যালঘু অসংখ্য ইস্যু রয়েছে এবং গত সরকারের সময় যখন আসামে নাগরিকপন্থী বা অন্যান্য বিষয়গুলো ঘটেছে, যেমন মুসলমান অর্থে তাদেরকে বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী হলেও তাদেরকে বাংলাদেশি বলে যে একটা ব্র্যান্ডিং করার এক ধরনের যে প্রবণতা ছিল, সেটা নিয়ে আমাদের জনপরিসরে তখনকার রাজনৈতিক বাস্তবতায় খুব বেশি উচ্চকিত হওয়ার সুযোগ পাননি স্বতন্ত্রভাবে কিংবা সাংবাদিকরাও। কিন্তু এটা স্মরণ রাখতে হবে যে উপমহাদেশের এই রাজনীতিগুলো এবং ইস্যুগুলো কিন্তু পারস্পরিক। এখন ভারত যে সময় বিবৃতি দিয়েছে সেটা আবার একই সঙ্গে মনে রাখতে হবে যে রাষ্ট্রীয় বিবৃতি কোনটা এবং দলের বিবৃতি কোনটা, কারণ একই সঙ্গে দলের কোনো নেতা, আঞ্চলিক নেতা এটাকে ব্যবহারের চেষ্টা করেছেন বলে মনে হয়। এটার সঙ্গে তো তাদের ভারতের অভ্যন্তরীণ রাজনীতির বিষয় যুক্ত থাকতে ভোটের রাজনীতি থাকতে পারে এবং আরো অনেকে হয়তো সেই সুরে সুর মেলাচ্ছে। এখন এদিক থেকে অস্বীকার করবার উপায় নেই যে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু রয়েছে এবং এই গত সরকারের পতনের পরে যে সময়টা একটা সরকার বিহীন বা ওই অর্থে প্রশাসনবিহীন একটা অবস্থা ছিল, কার্যকর প্রশাসনের কথা, তখন সংখ্যালঘুদের উপরে যে ধরনের অত্যাচারের যে কিংবা তাদের উপরে আক্রমণ বলি বা সহিংসতার যে চেষ্টার বিভিন্ন কথা শোনা গিয়েছে, সেইটা না লুকিয়ে রেখে কিংবা সেটাকে আন্ডারমাইন না করে সেটার ব্যাপারে আমাদের কিন্তু আরো বেশি কথা বলা এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল। অনেক কিছু গণমাধ্যমে আসে, কিন্তু আমরা সামাজিক আলাপচারিতার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জানতে পেরেছি যে তারা যে চাপ বোধ করছেন এবং বিভিন্ন সময় তারা আক্রান্ত, কোনো কোনো সময় বলা হয়েছে যে ধর্ম পরিচয় না রাজনৈতিক পরিচয়ে হয়তো তারা আক্রান্ত হয়েছে। যেভাবেই আমরা বলি না কেন, একজন সংখ্যালঘু বাংলাদেশে ধর্মীয়, যদিও আমাদের সংবিধান সেভাবে বলে না, কিন্তু যদি বাস্তবতার দিকে ধরেন যে সংখ্যালঘু সেটা ধর্মের ক্ষেত্রে হতে পারে, তার এথনিসিটির জন্য হতে পারে, অন্য কোনো বিশ্বাসের জন্য হতে পারে, এই সরকারের কিন্তু অবশ্যই সেটা দায় বর্তায় সেই বিষয়গুলোকে খতিয়ে দেখা। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে আসলে মানে এখন যে সংঘাতের একটা অবস্থা আমরা দেখলাম, এখানে আসলে কার লাভ কার ক্ষতি? ষড়যন্ত্র তত্ত্ব ডাল পাড়া বিএনপি। আপনি একটু আগে যে বিবৃতির কথা বলছিলেন পার্শ্ববর্তী সেই বিবৃতিগুলো ব্যাকফায়ার, বরং কাজে না লেগে এটা উল্টা দিকে গেছে। কারণ মনে রাখতে হবে যে বাংলাদেশে এই মুহূর্তে নন স্টেট অনেক অ্যাক্টররা কিন্তু সক্রিয়, তাদের সবাইকে কিন্তু আমরা চিনি না এবং যেহেতু সকলকে আমরা চিনি না, কে ভারত বিরোধী কিংবা কে সংখ্যালঘুতে কোন অবস্থান সেটা সুস্পষ্ট করে বলাটা কিন্তু খুব কঠিন। সুতরাং আপনি যেটা বলছেন যে কার লাভ কার ক্ষতি, এই বিবৃতিগুলো একটা সম্ভাবনাকে কিন্তু উস্কে দেয় যে ভারতের যে সংখ্যালঘু ইস্যু আছে এটা নিয়ে যদি এখন এদিক থেকে বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি কথা বলা শুরু করেন, ব্যক্তিগতভাবে তারা পোস্ট দেন এই সামাজিক মাধ্যমের যুগে, ইন্টারনেট মাধ্যমের যুগে, তাহলে পরিস্থিতিটা আরো জটিল আকার ধারণ করবে। ক্ষতি হলো বড় সংখ্যালঘুদের, কারণ তাদের অধিকার নিয়ে যতটা কথা বলা যেত, সাম্প্রতিক এই সাংঘর্ষিক অবস্থার কারণে কারা এর সঙ্গে যুক্ত ছিল সেটা এখন একটা বড় অনুসন্ধানের ব্যাপার, একটা নৃশংসতা ঘটেছে। এটার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু কথা বলার পরিসরটা কমে আসছে এবং অন্যদিক থেকে যখন এই ধরনের বিবৃতি আসে তখন কাউন্টার বিবৃতির একটা পরিবেশ এখানে তৈরি হয়। অতএব কেউ হয়তো লাভবান হতে চেষ্টা করেছে, কিন্তু আমি ক্ষতির দিকটাই বেশি দেখছি। বাংলাদেশের সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা অ্যাপ্লিকেশন কার্ড বাতিল সহ গণমাধ্যম অফিসের হামলার ঘটনায় উদ্বেগ দেখা যাচ্ছে দেশে বিদেশে। সম্প্রতি দুটি গণমাধ্যম অফিসের সামনে অবস্থান কর্মসূচি এমনকি ব্যুরো অফিস ভাঙচুরের ঘটনা সংঘটিত হচ্ছে। কিন্তু কেন এই পরিস্থিতি? 5 আগস্ট সরকার পতনের দিন মিরপুরে গুলিতে নিহত মোহাম্মদ ফজলুল নামে এক শ্রমিক হত্যা মামলায় অজ্ঞাত 150 থেকে 200 এবং 165 জনের মামলা হয়েছে। ভাষানটেক থানার ওই হত্যা মামলায় আসামিদের মধ্যে 25 জনই সাংবাদিক। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের শাহনাজ শারমিনও ওই হত্যা মামলায় ওই সময় আসলে বঙ্গভবনে আমি উপস্থিত ছিলাম, বঙ্গভবনের গেটে আমরা সব টেলিভিশনে উপস্থিত ছিলাম, লাইভ দিচ্ছিলাম। আপনি আমার মামলায় নাম ঝুলে আছে, আমি হয়রানি হব না, এটা আমি কিসের বেসিসে কিসের ভিত্তিতে আমি এই আশঙ্কা থেকে মুক্ত হব, সেই জায়গায় আমার প্রতিদিনই শঙ্কা বা আশঙ্কা বা প্রশ্ন রয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থান পরবর্তী সংবাদপত্র টিভি অনলাইন নির্বিশেষে ঢাকা ও ঢাকার বাইরে সাংবাদিকরা হত্যা মামলায় আসামি হয়েছেন। মানবতা বিরোধী অপরাধের মামলায়ও অভিযুক্ত
জন সাংবাদিক আটক হয়েছেন। সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা এবং আটক নিয়ে উদ্বেগ আছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার এবং দেশের। এটা স্বাধীন সাংবাদিকতার সম্পূর্ণভাবে পরিপন্থী। বাংলাদেশে যদি পৃথিবীর সর্বোচ্চ স্থানে আমরা আছি, যে সাংবাদিকরা খুনের আসামি, কত 140 জনের কাছাকাছি খুনের আসামি হয়। এটা সম্ভব? এটা কি দেশের মানে মান সম্মান উজ্জ্বল করছে? এটা কি দেশের ভাবমূর্তি সুদৃঢ় করছে? কিভাবে? তাহলে আমরা সাংবাদিকরা খুনের আসামি হয়ে গেলাম। ধারাভাবে হত্যা মামলায় সাংবাদিকদের আসামি করার বিষয়টি সরকার সমর্থন করছে না বলে দাবি করা হচ্ছে এবং নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হয় সে পদক্ষেপ নেওয়ার কথাও বলছেন তথ্য উপদেষ্টা। আমরা তাদেরকে সাংবাদিক হিসেবে কিন্তু বিবেচনা করছি, মূলত ফ্যাসিস্ট রেজিমের সাথে জড়িত। সেই জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে জনগণের খবর আছে, অভিযোগ আছে, সেই জায়গা থেকে সরকার ব্যবস্থা নেবে, নানান ধরনের মামলা হয়েছে। কিন্তু এর বাইরে সাংবাদিকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সরকারের সমালোচনার কারণে যদি কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। যাচাই বাছাই করে আমরা আইন মন্ত্রণালয়ে এটা সুপারিশ করব, যাতে যাদের বিরুদ্ধে হয়রানিমূলক করা হয়েছে সেই মামলাগুলো থেকে যাতে তাদেরকে খারিজ করা হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে আমার কথা হয় তথ্য মন্ত্রণালয়ে। তার সঙ্গে দেখা করে বক্তব্য নেওয়ার কাজটি সুবিধাজনক হয়েছে সচিবালয়ে প্রবেশে কোনো বাধা না থাকায়। এটি হচ্ছে সচিবালয়ের রেজিস্ট্রেশন কার্ড। প্রত্যেকবার প্রবেশের সময় নিরাপত্তারক্ষীকে এটি দেখিয়ে সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশ করতে হয়। অন্তর্বর্তী সরকার এর মধ্যে 3 দফায় সাংবাদিকদের স্থায়ী অস্থায়ী অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে। তথ্য অধিদপ্তরের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের তালিকায় নাম আছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ সংস্থা এপির ঢাকা ব্যুরো চিফ জুলহাস আহমেদ। তালিকায় নাম রয়েছে পেশাদার সাংবাদিকদের অনেকের। কার্ড বাতিল হয়েছে এরকম একজন টিভি সাংবাদিক তাইমুর রশিদ। এই জায়গায় যাচাই বাছাইটাই আরো সতর্ক এবং পরিশীলিত এবং আরো অনেক বেশি সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল। আপনি আমাকে নামটা আনছেন, কেন নাম আনছেন, কারণটা কি, আমি কি অবৈধ কোনো কাজে জড়িত ছিলাম কিনা, যেটা আমরা বারবার বলছি ফ্যাসিস্ট সরকারকে কি সুবিধা আমি দিয়েছি বা ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে কি সুবিধা আমি বা নিয়েছি। যখন এই ধরনের হঠাৎ করে একটি তালিকায় নাম আসে তখন তো আসলে বিব্রতকর। সরকারি ভাষায় অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা মানে তার সাংবাদিকতায় বাধার সৃষ্টি নয়। যদিও সম্পাদক পরিষদ, সাংবাদিক এবং বিশ্লেষকদের মধ্যে এ বিষয়ে দ্বিমত রয়েছে। আপনি সাংবাদিকতা হস্তক্ষেপ করছেন না, বাট সেক্রেটারিতে প্রবেশ বন্ধ করছেন, তো এটা তো সাংবাদিকতার উপর প্রভাব। আজ অব্দি একটা কারণ দেখালেন, একটা কথা শুনলাম না, কেন বাতিল হচ্ছে? এটা আমি মনে করি আরেক ধরনের মানে সাংবাদিকদেরকে লেবেলিং করা। 5ই আগস্ট সরকার পতনের পর গণমাধ্যমে হামলা ভাঙচুর হয়েছে। কারণ বাজারে এই যে অবস্থান কর্মসূচিটি দেখা যাচ্ছে, এটি বাংলাদেশের একটি জাতীয় দৈনিক প্রথম আলো অফিসের সামনে। একাধিক দিন এখানে কিন্তু এ ধরনের অবস্থান নিতে দেখা গেছে এবং এ নিয়ে উত্তেজনারও সৃষ্টি হয়। শুধু প্রথম আলোই নয়, একই শিল্প গোষ্ঠীর আরেকটি জাতীয় দৈনিক ডেইলি স্টারের সামনেও এরকম অবস্থান এবং প্রতিবাদ করতে দেখা গেছে। গণমাধ্যম অফিস টার্গেট করে এ ধরনের বিক্ষোভ এবং হামলা নিয়েও এক ধরনের শঙ্কার জায়গা তৈরি হয়েছে। অফিসে হামলা, এ ধরনের অবস্থান গণমাধ্যমের উপর এক ধরনের চাপ হিসেবেই দেখা হচ্ছে। যে পত্রিকা একটু ভালো সাংবাদিকতা করবার চেষ্টা করে, একটা পেশাদারিতে চর্চার চেষ্টা করে, সে তাকে মনে করে সে আসলে আমার বিরুদ্ধে শক্তি। সে কি আগে ফ্যাসিস্ট সরকারের পক্ষে আমার নিউজটা চলে গেল কিনা, এই ভয় থেকে তারা কিন্তু যে দু একটা পত্রিকার সামনে কিংবা তাদের সম্পাদককে আমি দেখছি অনলাইনে নানানভাবে হেনস্থা করবার চেষ্টা হচ্ছে। এটাও তাদের বুঝবার ব্যাপার। মানে সাপোর্টার আর রিপোর্টার, এই যে পার্থক্যটা, এটি আমাদের যারা অডিয়েন্স আছে, যারা অ্যাক্টিভিস্ট, তাদের বোঝার অনেক বড় ঘাটতি আছে আসলে আমি দেখেছি। গণমাধ্যম বিশ্লেষক এবং সাংবাদিকতার এই শিক্ষক এও বলছেন যে বাংলাদেশে গণমাধ্যম এবং সাংবাদিকদের প্রতি কেন এই ক্ষোভ সৃষ্টি হয়েছে সেটিও গুরুত্বপূর্ণ। সরকারের স্থাবকতা সাইকোফ্রেন্স হয়ে যাওয়া এবং স্থাবকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, প্রধানমন্ত্রীর সাবেক যিনি ছিলেন তার প্রেস কনফারেন্সগুলো আমরা দেখেছি। সব মিলিয়ে কিন্তু সাংবাদিকতার প্রতি মানুষের যে শ্রদ্ধাবোধ, গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু একদম ক্রমান্বিত থেকে টেলিভিশনগুলো দেখেন, এই অন্তরিম গভর্নমেন্ট কিংবা যারা পরের সরকার আসবে বলে তারা মনে করছে, বিএনপি কিংবা জামাত বড় দলগুলা, তাদের কিন্তু প্রচার প্রপাগান্ডা হচ্ছে। এটাও সাংবাদিকতা কিন্তু হচ্ছে না। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণমাধ্যমের একটি সংস্কারের দাবি উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যম সংস্কারের জন্য একটি কমিশন গঠন করেছে। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। অধ্যাপক এসএম শামীম রাজা, আপনার হচ্ছে একটা প্রশ্ন আমি করবো, সেটা হচ্ছে যে শেখ হাসিনা সরকারের আমল এবং এখনকার সরকারের আমল, এই সময়ে বাংলাদেশের সাংবাদিকতা আপনি কি ধরনের পরিবর্তন করছেন? সামান্যই তো জনগত পরিবর্তন দেখছি। হয়তো আগে অনেক কথা বলতে পারতেন না সাংবাদিকরা,
এখনো আছেই সেটা অনেক সাংবাদিকতার প্রশ্নের উত্তর যেতে পেরেছে এই সেটা আরেকটা দিকে একই সঙ্গে একটা লম্বা সময় একটা সরকার ছিলেন এবং কর্তৃত্বভাবের কারণে সাংবাদিকরা কোনো না কোনো ভাবে সকলে না কেউ না কেউ তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সেটা আমাদের স্পষ্ট করতে হবে যে এই যুক্ততা কতখানি সহিংসতার দিকে নিয়ে গেছে, কতখানি মানবতা বিরোধী অপরাধের দিকে নিয়ে গেছে। এখন আপনি ভালোভাবে যদি হত্যা মামলার আসামি হিসেবে নিজের নাম দেখতে চান, এর থেকে বড় চাপ তো আপনি যেভাবেই হোক আপনাকে যদি মনে করেন না। অথবা আমার কাছে মনে হচ্ছে যে পরিবর্তনগুলো হচ্ছে সেটা খুব দ্রুত গতিতে সেই পরিবর্তনটা হচ্ছে এবং যেভাবে ব্যবস্থাপনার পরিবর্তন ঘটেছে যত দ্রুত তারও একটা চাপ আছে। সাংবাদিকের আপনি চাকরির নিরাপত্তা বলেন, জীবনের নিরাপত্তা বলেন, অন্যান্য ক্ষেত্রে বলেন, এবং যে পরিবেশটা তার প্রয়োজন সেইটা আসলে এখনো পর্যন্ত আমার মনে হয় নিশ্চিত করা যায়নি। এবং যেহেতু আমরা শুনছিলাম যে সাংবাদিক মাহফুজানা বলছিলেন যে এটা সাংবাদিকদের আরেক ধরনের লেভেলিং করা হচ্ছে, তাহলে তো গণমাধ্যমের উপর যে চাপ বা হস্তক্ষেপ স্বাধীন সাংবাদিকতা সেটা তো তাহলে ধরনটা বদলেছে মাত্র। এখানে আসলে সরকারের কি সরকার বলছেন যে আমরা কাউকে আটকাচ্ছি না, কিন্তু এই বলাটাই কিন্তু যথেষ্ট না। আপনি কতখানি এনাবলিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারছেন, আপনি স্বাধীন সাংবাদিকতার জন্য, মুক্ত সাংবাদিকতার জন্য বা আপনি মত প্রকাশের জন্য সেই জায়গাটা আপনি কতটুকু দিচ্ছেন। এখন আপনি একদিকে আমার পরে এক ধরনের অলিখিত কিংবা প্রচ্ছন্ন একটা চাপ আপনি রেখে দিচ্ছেন। কোনো কোনো ক্ষেত্রে এটা আসলে প্রচ্ছন্ন বলা যাবে না, একটা এই ধরনের তালিকায় নাম থাকা মানে তো একটা অত্যন্ত বড় ধরনের চাপ বোধ করা। তো সেই পরিবেশটা যদি নিশ্চিত না করা হয় এবং একই সঙ্গে ওই লাইনটা যদি দাঁড় না করানো যে কে আসলে আগে সরকারকে টিকিয়ে রাখার মতো এই ধরনের কাজে যুক্ত ছিলেন আর কে একটু সুবিধা নিয়েছেন, বন্ধ কিছু নিয়েছেন, আমাদের পক্ষগত কোনো কিছু, তার জন্য এত বড় ফ্রেমিং বা লেভেলিং এর মধ্যে তিনি করবেন, সেটা দিয়ে তো আপনি আসলে মুক্তভাবে সাংবাদিকতা করতে পারবেন না। এবং যতক্ষণ চাপহীন আপনি বোধ না করবেন, সরকার যতক্ষণ সেই ভীতিহীন পরিবেশের নিশ্চয়তা না দেবেন, ততক্ষণ আমি খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা দেখছি। অভ্যুত্থানের পর বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির চেহারা কেমন হবে সেটা স্পষ্ট নয়। এরই মধ্যে কোথাও কোথাও মুখোমুখি অবস্থানে বিএনপি, জামায়াতের ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং ছাত্রদল। কি হচ্ছে ছাত্র রাজনীতিতে? ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি বা বাস্তবায়ন কত দূর? ছাত্র শিবিরের উপস্থিতি নিয়ে এমন হয়ে হট্টগোল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মত বিনিময় সভা বন্ধ হয়ে যায় ছাত্র শিবির ইস্যুতে পাল্টাপাল্টি স্লোগানে। ছাত্র শিবির এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে 1 মাস আগে। 3 দশকেরও বেশি সময় পর শিবিরের এই প্রথম প্রকাশ্যে আসা এই বিশ্ববিদ্যালয়। আর শিবির প্রকাশ্যে আসার পর এর বিরোধিতা করেছে ছাত্রদল, তাকে আবার সমর্থন দিয়েছে অন্য বাম সংগঠনগুলো। সেদিনের সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের আহ্বানে যোগ দিয়েছিলেন ছাত্র দলের পদ প্রত্যাশী রিফাত মাহমুদ। আমাদের ভাষ্যটা এমন ছিল যে শিবির যেখানে অবাঞ্ছিত, এখানে 22টা ছাত্র সংগঠন দ্বারা তারা নিষিদ্ধ হয়েছে, তো তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এই মিটিংয়ে থাকবো, আমরা ওয়াকআউট করে বের হয়ে আসি। আমরা চাচ্ছি যে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করুক। আমরা বিশ্বাস করি যে শুধুমাত্র তাদের 3 জনই এই কমিটি না, এর বাইরেও হয়তো লোক আছে। তো তারা গুপ্ত রাজনীতি থেকে বের হয়ে আসুক, প্রকাশ্য রাজনীতি করুক এবং তারা তাদের অবস্থান, তাদের কর্মসূচিগুলো আমাদের সামনে তুলে ধরবে। সাধারণ ছাত্ররা এবং প্রশাসন বিবেচনা করবে যে শিবির এখানে রাজনীতি করবে কি করবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 বছরেরও বেশি সময় ধরে ছাত্র দলের কমিটি নেই। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়টিতে সামাজিক এবং পরিবেশ সুরক্ষামূলক কাজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে সংগঠনটির পদ প্রত্যাশীদেরকে। সক্রিয় আছে বাম সংগঠনগুলো। অন্যদিকে ছাত্র শিবিরও চেষ্টা করছে পূর্ণ সাংগঠনিক কাঠামো নিয়ে হাজির হতে, কিন্তু বিরোধিতার মুখে সেটা কতটা সম্ভব। একটা সংগঠন যদি একজনের সাথে বসতে না চায় তাহলে তারা কি রাজনীতি করতে পারবে? আর রাজনীতি করার অধিকার তো কোনো সংগঠন অন্য সংগঠনকে দিতে পারে না। কারণ একটা বিশ্ববিদ্যালয়ে কে রাজনীতি করতে পারবে, কে পারবে না সেটা বলে দিবে বৈধ কাঠামো আছে, সিন্ডিকেট আছে, সিনেট আছে, একাডেমিক কাউন্সিল আছে। এর বাইরে তো কেউ কাউকে বলতে পারে না যে তারা সংগঠন করবে বা করবে না। তবে এটা ঠিক, বিশ্ববিদ্যালয়টিতে ছাত্র শিবির ইস্যুতে সাময়িক উত্তেজনা থাকলেও মোটা দাগে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে সবখানে পরিস্থিতি এমন নয়। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্র দলের পক্ষ থেকে বিএনপির পোস্টার লাগানোর পর এর বিরোধিতায় হল পর্যায়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে বিক্ষোভ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। ছাত্রদল এর পেছনে শিবিরকে দায়ী করলেও ছাত্র শিবির সেটা অস্বীকার করছে। আবার একই সঙ্গে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সহ কয়েকটি প্রতিষ্ঠানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ কিংবা মুখোমুখি অবস্থানের খবর দিচ্ছে গণমাধ্যমগুলো। ফলে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায় সেটা একটা বড় প্রশ্ন। এই জায়গাটা বলতে পারি যে এরকম যদি আগে
নিশ্চয় কোনোভাবেই কাম্য নয়, সেটা আমরা চাই না। কিন্তু যদি এই কাজ যারাই করতে চাইবে তার বিরুদ্ধে আমরা ছাত্রদেরকে সাথে নিয়ে আন্দোলন করব এবং ছাত্র সমাজের প্রতিও আমরা সেই আহ্বানটা রাখতে চাই যে ছাত্র সমাজও যেন এই সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানায়। বাংলাদেশে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি আলোচনায় ওঠে মূলত কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের ভূমিকার কারণে। পরে এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির মধ্যেও স্থান পায়। তবে ছাত্র রাজনীতি বন্ধে কোনো উদ্যোগ পরে আর দেখা যায় না। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে তাদের দাবিতে ছাত্র রাজনীতি নয় বরং লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের কথা বলা হয়েছে। কিন্তু এর অর্থ আসলে কি? দীর্ঘ সময় ধরে যে হচ্ছে মূল একটি রাজনৈতিক দলের নেতা নেত্রীর নির্দেশনা অনুসারে যে সকল ছাত্র সংগঠন পরিচালিত হয়ে থাকে, আমার মনে করি যে কালচারটা তৈরি হয়েছে সেই কালচারটা পরিবর্তন করার জন্য আমাদের একটা রূপরেখা দরকার। যে কালচারটা কালচার যেটা তৈরি হয়েছে 90 পরবর্তীতে, সেই কালচারটা পরিবর্তন করলে স্বাধীনভাবে ছাত্র সংগঠনগুলো কাজ করতে পারলে সেটা তার নিজ নামে হোক অন্য নামে হোক যে কোনো নামে সে করতে পারে, তবে লেজুর ভিত্তিহীনভাবে কাজ করতে হবে, ছাত্রদের জন্য কাজ করতে হবে। বাংলাদেশে প্রচলিত বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন কাজ করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। মিস্টার মাসুদ লেজুর ভিত্তির বাইরে এসে যে নতুন ছাত্র রাজনীতির কথা বলছেন সেটা অতীতে সেভাবে দেখা যায়নি। অন্যদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর বড় দুটি দল বিএনপি এবং জামায়াতের 2 ছাত্র সংগঠন ছাত্র দল এবং শিবিরের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা। কিন্তু এমন পরিস্থিতি কেন হলো? এমন প্রশ্নে শিবির ছাত্রদল কেউই অবশ্য এর দায় নিতে নারাজ। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা আত্মপ্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করছে। সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের এক ধরনের বিভেদ তৈরি করতে তারা চায়, যেটি গত কয়েকদিন আগে চট্টগ্রাম পলিটেকনিক্যালে হয়েছে। তারাও কিন্তু হল দখল করছে, কিন্তু ছাত্র দলের ছেলেমেয়েরা যখন হলে উঠতে গেছে তারা বাধা দিয়েছে। না, ছাত্র শিবিরের কারণে যদি আপনি সংঘর্ষ বলেন তাহলে এটা তো আসলে তথ্য প্রমাণ জাস্ট একটা পারসেপশন থেকে বলা। তো এটা আসলে আমরা মনে করি যে ওয়াইজ কোনো স্টেটমেন্ট না, বক্তব্য না। আমরা যেটা প্রত্যাশা করবো, আমরা বসতে পারি, আলোচনা করতে পারি এবং সেখানে প্রত্যেকটা ক্যাম্পাসের নিজস্ব প্রশাসনিক কিছু নিয়ম কানুন রয়েছে। তো সেটার আলোকেই ছাত্ররা হলে সিট পাবে এবং হচ্ছে তাদের একাডেমিক কার্যক্রম পরিচালনা করবে। এটাই ছাত্র শিবির। শিবির ছাত্রদল সহ সব সংগঠনই বলছে ছাত্র রাজনীতির পালা বদলের কথা। আদর্শিক মত পার্থক্য সত্ত্বেও ইতোমধ্যে সবগুলো দল একসঙ্গে মত বিনিময়ে বসেছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কেমন থাকে সেটা এখনো একটা বড় প্রশ্ন।